মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই এপিসোডটিতে আমরা বিশেষ আলোচনা নিয়ে এসেছি, যা আমাদের দর্শক বন্ধুদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে বলে আমরা আশা রাখি। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের স্টুডিওতে আমরা যে বিশিষ্ট জনেদেরকে আনতে পেরেছি আমন্ত্রণ জানিয়ে। তাদের মধ্যে আছেন স্কুল শিক্ষিকা, প্রাক্তন স্কুল শিক্ষিকা, প্রাক্তন কাউন্সিলর রানু রায়, আমাদের রানু দিদি। সঙ্গে আছেন আমাদের চিত্র পরিচালক শ্রী রণজয় নিয়োগী। সঙ্গে আছেন আমার ঠিক পাশে আছেন কবি প্রাবন্ধিক মৃণালিনী ভট্টাচার্য। মৃণালিনী আমার সঙ্গে এর আগেও আপনারা দেখে থাকবেন, বিভিন্ন অনুষ্ঠানে এসেছে, খুব বিভিন্ন মঞ্চে আজকাল কবিতা পাঠ, তার কবিতা খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও। তো আমরা সবার সঙ্গে আলাপচারিতায় কিছুক্ষণ থাকব, আর কিছু কবিতা, কিছু গল্প আমাদের চলতেই থাকবে। আপনারা সঙ্গে থাকুন। আমি প্রথমেই রানু দিদির কাছে যাচ্ছি যে আজকে যে আমরা এই বিশেষ পর্বটিতে আমরা যে ভাবনা নিয়ে বসেছি, যে আপনারা যেভাবে কাজ করছেন, সমাজ সেবামূলক বহু কাজ করছেন। আপনি একসময় কাউন্সিলর ছিলেন, তখনও আপনি জনপ্রিয় কাউন্সিলর ছিলেন, এবং আপনি স্কুল শিক্ষিকা হিসেবেও আপনার যে সুনাম আছে আপনার ওই এলাকায়, এই সবাই তো সবই জানেন। তা সত্ত্বেও আপনি এই বয়সে এসে আপনি যে সমাজ সেবামূলক এত কাজ করছেন, এত ব্যাপ্তি কাজের, সেই সম্পর্কে আমরা জানতে চাই। 21 শতকের নারী, এই শিরোনামে যে কাজগুলো আপনাদের এগিয়ে চলছে, যা আমরা বিভিন্ন সময় দেখে থাকি, সে সম্পর্কে আমি দিদির কাছে কিছু জানতে চাইছি দর্শক বন্ধুদের জন্য। দেখুন, সমাজসেবা একটা এমন জিনিস, এটা ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে আমি মনে করলাম আমি সমাজসেবা করব, ওভাবে করা যায় না। আমার বাবা বলতেন যে বোধের কোনো ইঞ্জেকশন হয় না, ওটাকে আর্ন করতে হয়। আমি খুব ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে যারা কাজ করতে আসতো, বাবা রাত্রিবেলা তাদের মশারি টানিয়ে দিত। এবার যখন ছোট ছিলাম তখন তো খুব রাগ হতো, কেন তুমি আমার বাবা, কেন তুমি ওদের মশারি টানিয়ে দেবে? তখন বাবা বলতেন, দেখ, পেটের দায়ে খাটতে আসে, এই যেই মুহূর্তে ওর বিছানাটা করে আমি মশারিটা টানিয়ে দিলাম, ওর একটা ফাদারলি ফিলিংস আসে, তখন আমাকে শ্রদ্ধা করতে শিখবে, ভালোবাসতে শিখবে। অর্থাৎ এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা দীক্ষা। শিক্ষাটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, আর দীক্ষাটা হচ্ছে পরিবার থেকে শেখা। আমরা পরিবার থেকে এগুলো শিখেছি। পরবর্তী ক্ষেত্রে বলি, আমি আমার জীবনের কথা বলি। ধরুন, আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করছি, 14 বছর বয়স থেকে আমি রাজনীতি করেছি, মানে স্টিল করে যাচ্ছি। তা সেটাও তো এক ধরনের সমাজসেবা, সেটাকে যেভাবে নেন সেটাও এক ধরনের সমাজসেবা। পরবর্তী ক্ষেত্রে স্কুল শিক্ষিকা হওয়ার পরে ওই খুব ড্রপ আউট স্টুডেন্ট হচ্ছে। একদিন ডিআই ডেকে বললেন, তখন আমি স্কুলে হেড অফ দ্য ইনস্টিটিউশন, ডিআই আমাকে ডাকলেন, ডেকে বললেন এত স্টুডেন্ট ড্রপ আউট হচ্ছে, ম্যাডাম একটু দেখুন। তখন আমি বললাম, দেখুন, আমি এই ড্রপ আউট স্টুডেন্টকে ব্যাক করিয়ে আনতে পারি, কিন্তু তখন আমি কিন্তু স্কুলে যেতে পারবো না। তখন বলছে, কেন? আজকে ড্রপ আউট স্টুডেন্টদের যেখান থেকে নিয়ে আসতে হবে, এরা স্কুলের কনফাইনমেন্ট লাইফটাকে লিড করতে পারে না। অর্থাৎ 11টা থেকে 4টে অবধি একটা বদ্ধ জায়গায় থাকতে হবে, এরা এটা পারবে না। আমি তখন র্যাট পিকার্সের ওখানে গেলাম। আপনারা জানেন র্যাট পিকার্স হচ্ছে যারা এই কাগজ তোরে, আমরা কাগজ কুড়ানি বলি, আমার তাদের নিয়েও কবিতা লেখা আছে। তা এরা হচ্ছে র্যাট পিকার্স। এদের একটা অদ্ভুত জীবনযাত্রা। আমি যখন ওদের ওখানে গেলাম, গিয়ে ধরুন একটা ঘরের থেকে 3-4টে ছেলে মেয়ে বেরিয়ে আসছে। আমি ওখানে গিয়ে ওদের মায়েদের বলছি যে তোমরা ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠাও, তোমাদের জীবনটা যেমনভাবে কেটেছে তোমরা কি চাও ওদের জীবনটা এভাবে কাটুক? একটাও স্বামী, 4টে স্ত্রী তার। এই স্ত্রীরা কিন্তু তাদের কাছে একদম মানে শ্রমিক। ভোর 3টের সময় উঠে কাঁধে ব্যাগ নিয়ে এরা বেরিয়ে যায়। ওদের ব্যাগের সাইজগুলো হচ্ছে 60 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা। 60 আর 80 টাকার ব্যাগগুলো নিয়ে বাচ্চাগুলো বেরোয়, আর 100 আর 120 টাকার ব্যাগগুলো নিয়ে বউরা বেরোয়। যার যটা বউ সে ততটা, স্বামীরা কিন্তু ঘরে থাকে। এবার এরা এই বেরিয়ে, আমি যেহেতু কাউন্সিলর ছিলাম, এদের কুকুরে কামড়াতো। ভোরবেলা বেরোতো তো কাঁধে ব্যাগ নিয়ে, এরা আমার কাছে আসতো, আমি লিখে দিতাম, ওরা তখন সে ইঞ্জেকশনটা নিয়ে যেত। আমি লিখে দিলে পরে ফ্রি অফ কস্টে ইঞ্জেকশনটা পেত। তখনই আমি ওদের জীবনযাত্রার সঙ্গে বেশি করে মিশতে আরম্ভ করলাম। আমি তখন ওদের বললাম যে তোমরা এরকম জীবনযাত্রা বলে কী করবো দিদি, আমাদের তো
পেট চালাতে হবে। এখন তোমাদের ভালো লাগে তোমাদের ছেলে মেয়েগুলো এরকম হবে? বলে ভালো তো লাগে না দিদি, কী করবো, এখন স্কুলে পাঠাবো ওদের। আর এই যে আমি যেতাম ওদের মায়েদের বলতাম স্কুলে পাঠাবো, ওদের বাবারা কিন্তু একদম পছন্দ করতো না। দিদি শুনুন, ওই পড়াশোনা শিখলেও কোনটা ইট কোনটা কাঠ এটা বুঝতে পারবে, না শিখলেও বুঝতে পারবে। তখন আমি বুঝলাম যে ওদের খুব আপত্তি। আমি এখানে ওর মায়েদের আমি বললাম যে তোমাদের আমি ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো। কারণ মহাজন করতো কি, টাকাটা সে মদ্যপ স্বামীর হাতে দিত, মদ্যপ স্বামী সেটাকে অর্ধেক মদ খেয়ে বাদ বাকি টাকাটা সংসারে দিত। আমি ওই মহাজনকে ধরলাম, ধরে বললাম যে অ্যাকচুয়ালি তোমাকে যে শ্রমিক হচ্ছে এই মহিলারা, এই মহিলা এবং তাদের সন্তানরা। তুমি টাকা ওদের হাতে দেবে, টাকা তুমি ওদের স্বামীদের হাতে দেবে না। আস্তে আস্তে আমি ওদের ব্যাংক অ্যাকাউন্ট করে দিলাম, করে দিয়ে বললাম এই ব্যাংকে তোমরা টাকা রাখতে আরম্ভ করো, তাহলে কিছুটা টাকা অন্তত বাঁচবে। আর এদের জীবনযাত্রাটা বুঝুন, একটা লোকের 4টে স্ত্রী, যে 3টের সময় বেরোলো কাঁধে ব্যাগটা নিয়ে, সে যখন ফিরলো, যে প্রথম মানে ফেরে ঘরে প্রথমে, সে সেদিনকার হাঁড়িটা ধরে, মানে সেদিনকে সে রান্না করবে। এই হচ্ছে এদের জীবনযাত্রা। আমি একদম খুব কাছ থেকে এদের জীবনযাত্রা দেখেছি। হ্যাঁ দিদি, তো সেই সূত্রেই কি এই যে 21 শতকের এই জন্যই আমি 21 শতকের নারীটা আমি করতে, আর মানে এটা ভাবনা এই কারণে যে 21 শতকের নারী শুধুমাত্র তারা পিএইচডি করছে, স্কুল কলেজে পড়ছে, কর্পোরেট জগতে চাকরি করছে তা না। আর একটা দিকও আছে, সেই দিকটা এটা, যেটা সাধারণ লোকে জানে না। এটা তো আমি কাজ করতে গিয়ে জানতে পেরেছি, কাজ না করলে তো জানতে পারতাম না। এটা যেমন ঠিক, আমার পাশাপাশি আরেকটা দিকও আমার আছে, আরেকটা দিকও আমি দেখেছি, যাকে নিয়ে আমি ফিল্মটা করছি আর কি। 12 বছর বিনা বিচারে আটক ছিল অপরাজিতা গাঙ্গুলি। হ্যাঁ, সেই প্রসঙ্গে আমরা একটু বিস্তারিত শুনবো। তার আগে আমি যেটা বলতে চাইছি যে আপনি যেটা বললেন না যে আজকে 21 শতকে দেখছি আমরা যে নারী যেমন পর্বত শিখরে উঠে যাচ্ছে, নারী মহাকাশে যাচ্ছে, মহিলারা আজকে কোথায় নেই, কোন সেক্টরে নেই, তাদের নিজস্ব স্কিল নিয়ে কিন্তু তারা প্রত্যেকটা সেক্টরে স্বমহিমায় প্রতিষ্ঠিত। শিক্ষিকা, চিকিৎসক, ব্যবসায়ী, কোন দিকটা নেই হ্যাঁ নারী। তো এখন তার পাশাপাশি এত নারী অত্যাচারিত, নির্যাতিত, যাদের কান্না আমরা মানে সারাক্ষণ চারিপাশে শুনতে পাই। এই যে কান্নাগুলো কবে থামবে, কিভাবে থামবে? এর জন্য তো আমার মনে হয় যে একা আপনি বা একা আমি বা একা কেউ, মৃণালিনী, আমরা একা কেউ করতে পারবো না। এটা যদি মানে সচেতনতাটা একটু ভেতর থেকে আসে, শুধু নারী নয়, এই সচেতনতা পুরুষের মধ্যেও না এলে কিন্তু এটা সম্ভব হবে না। সকলে মিলে না এগিয়ে এলে আমার মনে হয় না। আপনি এই প্রসঙ্গে বলুন দিদি, যে তাহলে এই 21 শতকের নারীদের জন্য আপনাদের সংগঠন কিভাবে কাজ করছে? শুনুন, প্রথম কথাটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এই সিস্টেমটাকে যদি চেঞ্জ না করা যায়, আপনি যাই করুন না কেন, সিস্টেম আপনাকে বাধা দেবে। আগে চেঞ্জ করতে হবে সিস্টেমটা, অর্থাৎ যে পদ্ধতিতে চলছে। ধরুন মেয়েদের প্রচুর কাজ আছে। আমি ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করি, আপনারা জানেন না হয়তো, ট্রান্সজেন্ড বোর্ড আছে। ট্রান্সজেন্ড বোর্ডে প্রচুর কাজ ওদের জন্য রয়েছে, করার লোক নেই। আমি যখন ট্রান্সজেন্ড বোর্ডে যাই, ওদের যিনি ডেপুটি ডিরেক্টর, তিনি আমাকে দেখে হেসে ফেললেন, হেসে বললেন যে ম্যাডাম এই দেখলাম একজন সুস্থ মানুষ ওদের জন্য এসছে, ওদের জন্য তো কোনো সুস্থ মানুষ আসে না। আচ্ছা, এটা তো ভাবনার ব্যাপার। অর্থাৎ ধরুন আমি সমাজের একটা নারী, আমি ওদের কথা ভাববো না। সুস্থ নারী, সুস্থ মানসিকতার মানুষ, পড়াশোনা জানি, জেনে আমি এদের কথা, মানে অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডার যে জন্ম, ওদের জন্মের জন্য তো ওরা দায়ী না। তাহলে ওদের জন্মের জন্য যদি ওরা দায়ী না হয়, তাহলে ওদের আমরা সরিয়ে রাখবো কেন? ওদের অনেক ফেসিলিটিস আছে, সেই ফেসিলিটিসগুলোকে কাজে লাগানো যায় না। আমি ওই ডেপুটি ডিরেক্টরকে বললাম, স্যার কী কী আপনার আছে দেখান তো। উনি সমস্ত প্রজেক্ট রিপোর্টগুলো দিলেন। প্রচুর প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ওদের জন্য থাকার ব্যবস্থা করছে। যেটা সবচেয়ে বেশি সমস্যা ওদের নিয়ে, ওরা তো বাড়িতে থাকতে পারে না। যেই মুহূর্তে যদি কেউ জেন্ডার চেঞ্জ করে, তখন তো পারলই না, কিন্তু তার আগে থেকেই বাড়ি থেকে এরা উৎখাত হয়ে যায়। এরা যাবে কোথায়? যেটা আমি এখন একটা চেষ্টা করছি। আমার বৌদি একটা জমি দিয়েছে ওদের জন্য, আমি ওইটাকে নিয়ে একটা ট্রাস্ট তৈরি করছি। জমিটা দিয়েছে যাতে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টাকা আছে স্যাংশন করা ওদের জন্য, ওটা পেলে পরে যদি আমি ওখানে একটা ওদের আস্তানা তৈরি করতে পারি। এবার ধরুন যেখানে তৈরি করব, প্রথম বাধা আসবে সেখান থেকে। আমি নিজে জানি কিন্তু যে বাধাটা ওখান থেকেই আসবে। কিন্তু আগের থেকে আমি কি করছি, ওদের ওই 2-1জনকে যাতায়াত ওখানে, মানে ওরা যাতায়াত করছে, এটা লোকে দেখুক। এইটা দ্বিতীয়ত আরেকটা বাড়ি আমরা পেয়েছি, সেটা এই মুহূর্তে কথাবার্তা চলছে,
ইলেকশনের পর হয়তো সেটা ফাইনাল হবে। একটা বাড়ি আছে, সেটা আমি রিটায়ার করার পরে ওখানে জর্জ টেলিগ্রাফ স্কুলের একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটা স্কুল চালাতাম, প্রায় বাচ্চাদের স্কুল আর কি। 2 বছর বাদে ওরা ফ্র্যাঞ্চাইজিটা তুলে নিল। ফ্র্যাঞ্চাইজিটা তুলে নেওয়ার পরে তখন ওরা আমাকে বললেন যে রানু তুমি এখানে বৃদ্ধাশ্রম করো। তখন আমি বললাম দেখুন আমার নিজেরও বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রম করা মানে অনেক দায়িত্ব, বিশেষ করে অসুস্থতার দায়িত্ব। তারপরে ওরা পিআরসিকে দিয়ে দেয় বাড়িটা। যেদিনকে পিআরসিকে দিয়ে দেয় আমি তখনই সেকে ফুয়াদ হালিমকে বললাম যে আমাদের এই ট্রান্সজেন্ডারদের থাকার জন্য আপনি এই বাড়িটা দিন। এর মধ্যে আমরা গিয়ে ফুয়াদ হালিমের সঙ্গে ট্রান্সজেন্ডারদের নিয়ে গিয়েই ওনার সাথে কথাবার্তা হয়েছে। উনি তখন বলেছেন যে ঠিক আছে এই বাড়িটা আমরা আপনাদের দেবো, কিন্তু কন্ডিশন আমাদের কিছু দিতে হবে না আপনাদের, এই বাড়ির ট্যাক্স, এর ইলেকট্রিসিটি, বাড়ির মেনটেনেন্স সব আপনারা দেবেন। এটা আপনারা একটা নিজেরা কমিটি তৈরি করে নিন যারা এসব দেখভাল করবে এবং এদের মাথার উপরে এই শেল্টারটা দেবে। আপনি ভাবতে পারেন রাত্রি 2টোর সময় আমাকে ফোন করছে, দিদি বাড়ি থেকে মা বাবা বার করে দিয়েছে, পাড়ার লোক এবার আমাকে মারছে। আর ওদিকে মা বাবা বার করে দিয়েছে, মানে এটা কোথায়, নদীয়ার এক প্রত্যন্ত গ্রামে, সেখান থেকে ফোন করছে। এখন আমি তাকে আসতে বলবো কি করে, ওই সময় তো রাস্তাঘাটে কিছু পাওয়াও যায় না। যাই হোক আমি বললাম যে দেখো তুমি স্থানীয় থানায় যাও, গিয়ে একটা জিডি করে ওখানে ওই রাত্রিটা ওইখানে থাকো, তারপরে ফিরে আসার ব্যাপার। তো এদের মধ্যে ইউনিটিটা খুব আছে। আপনারা জানেন রিসেন্ট একটা একটা ঘটনা ঘটেছে লেক মলে, সেটা জানেন কি জানি না। আমাকে যখন ফোন করলো আমি ওদের টাকা পয়সা দিয়ে বললাম যে তোমরা সব যাও, ট্যাক্সি করে সব গেল ওরা। তা তখনই আমরা ওই আমাদের যে আইনজীবী আছে ওকে আমি জিজ্ঞেস করলাম যে ওরা যাচ্ছে, ওরা গিয়ে যখন ভাঙচুর আরম্ভ করে তখন তো অন্য জিনিস হয়ে যাবে, একেই সমাজ ওদের বিপক্ষে, তারপর আইনও ওদের বিপক্ষে চলে যাবে। বললো না তুমি বলো যে ওদের ঢোকার আগেই যেন ওরা স্থানীয় থানায় একটা জিডি করে ঢোকে যে এই ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে এসেছি। যাই হোক তারপরে অবন্তিকা খুবই, এবং অবন্তিকা মেয়েটি ল পড়েছে, বুঝুন ল পড়েছে কিন্তু ওকে পরীক্ষা দিতে দেয়নি। আচ্ছা, ও ট্রান্সজেন্ড বলে ও আইন পড়লো কিন্তু পরীক্ষা দিতে পারলো না। অর্থাৎ ও আমাকে বলছে দিদি আমাকে যদি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে এই ট্রান্সদের জন্য আমিই লড়বো। যাই হোক তারপর ওরা সব গেল। তারপরে কিন্তু ফ্লোর ম্যানেজার এসে ক্ষমা চেয়েছেন যে মেয়েটি এরকম করেছে, মানে একজন ট্রান্সজেন্ড সে ওয়াশরুমে যাচ্ছে, লেডিস ওয়াশরুমে, যেহেতু সে ট্রান্সজেন্ড তো মেন ওমেন দুটোই থাকে, ওমেন না যে ওই ওয়াশরুমটা যে আরেকজন মহিলাই আটকে দিয়েছে ওকে, না আপনি যেতে পারবেন না। তখন ওরা যখন গেছে তখন বলছে যে আপনি ওকে আটকালেন কেন? বলছে আমি বুঝতে পারিনি উনি ছেলে কি মেয়ে। বলে আপনার বাড়িতে আপনার বাবা কি লিপস্টিক পরে? ওকে তো দেখলেন লিপস্টিক লাগানো, আপনার বাবা নিশ্চয়ই লিপস্টিক পরে না, আপনার ভাই নিশ্চয়ই লিপস্টিক পরে না, তাহলে আপনি কি দেখে ওকে আটকালেন? যাই হোক তো সেই মেয়েটিও ফ্লোর ম্যানেজার এসে ক্ষমা চেয়েছে, সেই মেয়েটি এসে ক্ষমা চেয়েছে। এখন ধরুন এর 2-1টা ঘটনা কলকাতার বুকে ঘটলে আপনাকে গ্রামেগঞ্জে কি ঘটে আপনাদের কোনো ধারণা নেই। আমি মিটিং করতে গেছিলাম পাল্লা রোডে, সেখানে যেখানে যার বাড়িতে আমি মিটিং করলাম সে মেয়ে থেকে ছেলে থেকে মেয়ে হয়েছে, ও একটি ছেলের সঙ্গে থাকে, কিন্তু ওর রোজগারে বাড়ির লোকেরা খায়, কিন্তু ওকে বাড়িতে থাকতে দেয় না। এবার দুপুরবেলা আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে ওর বাড়িতে। তো আমাকে যখন ও নিয়ে গেছে আমি সোমাকে বললাম যে তোমাকে বাড়িতে থাকতে দেয় না, তুমি থাকো অন্য বাড়িতে, তোমার বাড়িতে আমরা মিটিং করতে এসেছি, আপনারা খাওয়া দাওয়ার বন্দোবস্ত কেন করেছেন? সোমার মাকে জিজ্ঞেস করলাম, বলছে কী করবো দিদি আনছে, আপনি তো ওর রোজগারটাতে খাচ্ছেন, আপনি ওর রোজগারে খাচ্ছেন কিন্তু আপনি ওকে বাড়িতে থাকতে দিচ্ছেন না। তখন বলছি দিদি আপনারা তো কলকাতা থেকে আসেন, বোঝেন না, এদের গ্রামে গঞ্জে এলাম, ঠিক আছে গ্রামের সমস্ত মহিলাদের ডাকুন, আমি খাবোই না, মহিলাদের ডাকুন। সব ডাকলো, সব মহিলারা আসলো। তা আমি মহিলাদের বললাম আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করবো, আপনার যদি একটা পঙ্গু বাচ্চা হয় আপনি কী করেন? তাকে নিয়ে হাসপাতালে যান না? হ্যাঁ। তা কেন যান? চিকিৎসা করানোর জন্য তো। হ্যাঁ, তার চিকিৎসা করানোর জন্য আপনি সিম্প্যাথেটিক, মানে তার চিকিৎসা তাকে সুস্থ করার জন্য, আর ওদের জন্মের জন্য ওরা দায়ী না, এটা আপনারা মানতে পারছেন না? আপনি তো মা, ও তো আপনার সন্তান, আপনি যদি মা হিসেবে না মানেন তাহলে সমাজ মানবে কেন ওকে? তখন বলছি দিদি আপনি তো একদিন বলে চলে যাবেন, তারপরে তো আমাদের এখানে থাকতে হয়। মানে ধরুন মানুষের করে দেবে। হ্যাঁ, তাই ওরা সেটাই বলছে, মানে সচেতনতার অভাব কোন দিকে। আমি ওই ট্রান্সবোর্ডের যিনি সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ IAS অফিসার, আমি ওনার সাথে গিয়ে দেখা করেছি। আমি বললাম যে ম্যাডাম আপনি এই সচেতনতার জন্য পুলিশ এবং ডিএমকে নিয়ে জেলায় জেলায় এগুলো করুন, অর্থাৎ
ওদের সঙ্গে পুলিশ আছে, ওদের সঙ্গে ডিএম রয়েছে, মানে অ্যাডমিনিস্ট্রেশন ওদের পাশে রয়েছে, এটা মানুষকে বোঝান। যেই মুহূর্তে আপনি এটা মানুষকে বোঝাতে পারবেন, সেই মুহূর্তে আজকের যে অত্যাচারটা হচ্ছে সেই অত্যাচারটা একটু কমবে আস্তে আস্তে। আর এটা তো একটা প্রসেস, একদিনে গেলাম পরের দিনে সিনেমার মতো সব হয়ে গেল, ব্যাপারটা তা না। তারপরে বললেন যে আমি ওনার কাছে গেলাম, উনি বললেন যে কোন জেলা এলাম, ওটাকে আপনাকে ঠিক করতে হবে, কোন জেলা দিয়ে আপনি শুরু করবেন আপনি ঠিক করুন, অর্গানাইজ আমি করব, ওখানে সমস্ত এলাকাকে অর্গানাইজ করে দেওয়ার দায়িত্ব আপনার আমার, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যাপারে অনেক তৎপর হতে হবে। তো যাই হোক, তারপরে ইলেকশন এসে গেল, এখন ব্যাপারটা একটু ধামাচাপা পড়ে গেছে। আচ্ছা, আমরা এবার একটু রণজয় দার কাছে আসি। রণজয় দা বিখ্যাত চিত্র পরিচালক, এবং তার অন্য অনেকগুলো দিক আছে, মানে চিত্র পরিচালনার জন্য যা যা লাগে, মানে টেকনিক্যাল যে নলেজ আর ওভারঅল স্ক্রিপ্ট রাইটিং, মানে সব দিকটা উনি একটা মানে সম্পূর্ণ একজন মানুষ। তা আমি রণজয়দার কাছে জিজ্ঞাসা করতে চাইছি যে এই যে আপনারা শুরুর দিনগুলোই একটু জানতে ইচ্ছা করছে, মানে এই যে সংস্কৃতি জগতে প্রবেশটা, এই মিডিয়া লাইন, এই যে চিত্র জগতে আসা, সেই দিনগুলো একটুখানি যদি আমাদের দর্শক বন্ধুদের জানান, তারপরে আপনার বর্তমান কাজের এতে আমরা আসছি। ব্যাপারটা, আমি একটা ব্যবসায়িক পরিবারের ছেলে। আচ্ছা, আমার কাছে এই ছবিতে যারা আসে, আমি নয়, যারা ধরুন এই সিনেমা বলুন, ছবি আঁকা বলুন, বা যে কোনো সৃষ্টির মধ্যে যারা থাকতে চায়, তারা প্রত্যেকটা মানুষের একটা বড় ব্যাপার দাঁড়িয়ে যায় যে তারা সেটাকে ভালোবেসে অনেক কিছুকে অগ্রাহ্য করে এগিয়ে যায়। আমি কিন্তু আমার পারিবারিক ব্যবসা, ধরুন ওই পাথর স্টোন বলুন বা কনস্ট্রাকশন, এই ধরনের লাইনে ছিলেন, সেখানে আমি যাইনি কেন, এটা খুব অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে এখানে যারা শিল্পী সত্তা যাদের মধ্যে আছে তারাই এটা বলতে পারবে। ধরুন সূর্যাস্তের আলো গোধূলিতে আর সূর্যোদয় দুটো কিন্তু দুরকম। এই দুরকম আলোকে যারা ফিল করতে পারে বা অনুভব করতে পারে যে দুটোর মধ্যে তফাৎ আছে, এই যাদের চিন্তাভাবনার মধ্যে এই ব্যাপারগুলো যাদের মধ্যে আমরা লক্ষ্য করি, তাদের মধ্যে কিন্তু যে শিল্পী সত্তাটা বর্তমান হয়, তারা কোনোভাবেই আমার মনে হয় না গতানুগতিক জীবনে আটকে থাকে। যেমন রানুদি একটু আগে বলছিলেন, মানে রানুদির সঙ্গে আমার সম্পর্কটা হচ্ছে দিদি ভাইয়ের, আর বলতে গেলে এনার উপরই, ইনিও কিন্তু 21 শতকের একটা নারী, এনার উপরই একটা ছবি করা যায়, বাধা দিয়ে পুরো জীবনটাকে নিয়ে করা যায়। আবার যে কাঁধে ব্যাগ নিয়ে সকালবেলা মহিলাগুলো আসছিলেন, এক একজনের 4টে বিয়ে, এই প্রত্যেকটা থেকে একটা করে গল্প বেরোতে পারে। এবার 21 শতকের নারী হয়তো আমরা আসছি, কিন্তু নারীদের যদি ইতিহাস দেখেন, ভারতবর্ষের ইতিহাসে গার্গী, মৈত্রী, ঘনা খুব উচ্চস্থানে ভারতের নারীরা ছিলেন। মাঝখানে হলো কি, যখন দেখা যাচ্ছে ওই ব্রাহ্মণদের আধিক্যটা বাড়লো, তখনই আবার তারা শুরু করলো ওই সতীদাহ প্রথা, নানা রকম অত্যাচার। আবার গত 100 বছরে আমরা দেখতে পাচ্ছি নারীদের উন্নতি হয়েছে। এবার সত্যি কথা বলতে কি, আমাদের এখানে দর্শক বন্ধুদের খারাপ লাগতে পারে, হয়তো রানুদি বা অনেকের যে ইচ্ছা শক্তি, নারীদের সেই প্রগতি, এটা খুব একটা কন্টিনিউয়াস প্রসেস। যে আপনি বলছেন না এটা কবে শেষ হবে, অত্যাচারটা, এটা কিন্তু শেষ হওয়ার নয়, আপনি ডেভেলপ করতে পারবেন, এই সমস্যাটা শেষ হওয়ার নয়, পরিসংখ্যানটা পরিবর্তন হবে। কারণ দেখুন, রানুদি যখন বা বাবদা যখন এই কাজ করছেন, আজ থেকে 40 বছর আগেও আমরা ভাবিনি যে এভারেস্টের শীর্ষে কোনো মহিলা উঠছে। আবার আজকে 40 বছর আগে আমরা দেখেছি যে বেশ কিছু মহিলা ছিলেন 40-50 বছর আগে, আমাদের মা, মাসি, পিসি, তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু রানুদি একটা কথা বলেছিলেন, মানে এটাই হচ্ছে, আপনি যত গুড অবজারভেশন করতে পারবেন, মানে পর্যবেক্ষক হবেন, তত ভালো আমার মনে হয় আপনি পরিচালনা করুন বা ছবি সৃষ্টি করুন,
করতে পারবেন। রানুদির বাবা রানুদিকে বলেছিলেন শিক্ষা আর দীক্ষা। এই দীক্ষা কথাটা কিন্তু খুব সাংঘাতিক কথা। এই মানুষগুলো আমাদের যতটা না শিক্ষা দিয়েছে, আমাদের মা, আমাদের পিসি, এই জেনারেশন, ঠাকুমা, মানে আমার ঠাকুমার কথা বললে তো একটা বিরাট ব্যাপার। আমার ঠাকুমা ধরুন ঠাকুমার নামে একটা ক্লাব করে ফেললেন। ঠাকুমা পাড়ার ছেলেদের ছোট মা হয়েছিলেন। পাড়াতে ঠাকুর যাবে, দুর্গা প্রতিমা যাবে, আমাদের বাড়ির যাবে, ঠাকুরদা যে বালিশ করছেন। তা সেই মানুষটা কি খুব শিক্ষিত ছিল? হয়তো 1-2 অবধি পড়েছে, কিন্তু শিক্ষার সার্টিফিকেটের দরকার পড়ে। এই যে দীক্ষাটা ভীষণ দরকার নারীর মধ্যে। এই দীক্ষা যত বাড়বে, আমি হতে পারি পিএইচডি, এমএসসি পিএইচডি হতে পারি, আমি হতে পারি ডক্টরেট, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা, আমার অ্যাপ্লিকেশনটা আমি কোথায় দিচ্ছি, বুঝতে পারছেন তো? এই যে আপনি বলছেন না যে আমি কি কাজ করেছি আর বর্তমানে কি কাজ করছি, এটা খুব এই প্রশ্নটার তো আমাকে প্রায় সম্মুখীন হতে হয়। কিন্তু আসল দীক্ষাটা কোথায় জানেন? দীক্ষাটা তো এই জায়গায়, এখানে আপনি লক্ষ্য করছেন এখানে তো এসি চলছে, আপনাদের এখানে ঠান্ডা আছে, আমাদের অনেক ফ্লোরে এসিও চলে না। আমাদের ও ক্যামেরা আছে, বলতে পারবে এখানে 10,000 কিলো 5,000 কিলো লাইটের উপরে কাজ করতে হয়। আর সেই সময় যদি একটা ছেলে এসে, মানে আমাদের কোনো প্রোডাকশন বয় এসে জল দেয়, তাই কিন্তু আমার মনে হয় দেবদূত। তাহলে দেবদূত ওই ছেলেটা তখনই যখন সে আমাকে ফিল করছে, এটা কিন্তু দীক্ষা। আমার মনে হয় নারী চেতনা বা নারী জাগরণ, হ্যাঁ, এই ব্যাপারটা যতক্ষণ না সে সচেতন হচ্ছে, মানে বিউটি পার্লারে গিয়ে অনেক মেয়ে দেখবেন, এখনো অনেক মহিলা আছে স্বামীর পয়সা গিয়ে 3 ঘন্টা ধরে প্রচুর পয়সা নষ্ট করছে। হয়তো আমার নারী বিদ্বেষী কথা হয়ে গেল মনে হবে, কিন্তু তা নয়। হ্যাঁ, কিন্তু আবার অনেকেই আছে যারা রাস্তায় অসুস্থ প্যারালাইসিসড হাজব্যান্ড, তার জন্য রাস্তায় কিন্তু ভ্যান ঠেলছে। দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি সমাজে। আমি 1জন বা 2জনকে হয়তো দেখেছি বেকার ছেলেকে বিয়ে করেছে, এরাও নারী। এবার ব্যাপারটা সেখানে নয়, এবার আমরা কেন ছবিতে আসছি। ছবির একটা মজার দিক আছে। ছবির মজার দিক আছে বলতে, আমি সুন্দরবনে শুটিং করতে গেছি। সেখানে গিয়ে সুন্দরবনে সোশিও ইকোনমিক্স এর উপর আমার কাজ আছে, আর্থসামাজিকের উপর তথ্যচিত্র করতে গিয়ে একটা দোকানে আমি দেখলাম যে দাদা কলগেট দিন তো, দিল বাবল। মানে কলগেট তার মাথায় সেখানে ঢুকে গেছে যে মাজুন বলতে কলগেট বলতে সে বোঝে কিন্তু বাবল। এরপর ধরুন আমি খুব সহজেই, আপনি বাড়িতে যদি কেউ বলে কিনবেন ডালডা, আপনি বলুন তো কবে গিয়ে লাস্ট বলেছেন আপনি বনস্পতি? আপনি কিন্তু বনস্পতি চাননি। তার মানে কি আমাদের মাথায় বর্তমান এই কর্পোরেট কোম্পানিগুলো বলুন বা বিজ্ঞাপনের জগৎ বলুন, আমিও সেই হাতুড়ি নিয়ে দৌড়চ্ছি, হ্যামার অ্যান্ড হাইলাইট, মাথায় হাতুড়ি মেরে ঢুকিয়ে দাও। এবং আমার এখানে আমার মনে হয়েছে যে ছবির চেয়ে ভালো বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছানোর কিছু নয়, ভালো মিডিয়া, সবচেয়ে ভালো মিডিয়া হয় না। আর এই জায়গাটা যদি আপনি বলেন, যখন আমরা মহাভারতেও দেখি, মহাভারতের টোটাল ব্যাপারটা কিন্তু ধৃতরাষ্ট্র শ্রবণ করেছিল এবং অন্যের দৃষ্টি, মানে সেখানে কিন্তু অডিও কাজ করছে, হ্যাঁ, তার কিন্তু ভিজুয়াল কাজ করছে না। তার মানে অডিও ভিজুয়াল এফেক্টেই আমরা ঢুকতে চাইছি। এবার আমি এখানে ভীষণভাবে আমি সত্যি গর্বিত যে এরকম একটা আমাদের ইচ্ছা একটা সিরিজ করার, তার জন্য আমি কৃতজ্ঞ রানুদির কাছে, কৃতজ্ঞ আমার সঙ্গে যারা আছে, আমি কৃতজ্ঞ আমার যে ছেলেটি জল দেবে প্রোডাকশন ম্যানেজার তার কাছে, আর অবশ্যই আমাদের যিনি এগিয়ে এসেছেন কুমারদার কাছে। কারণ দেখুন, সত্যি কথা বলতে কি, একটা পরিচালক যখন এই ধরনের কাজ করতে চায় বা করতে আসে, সে শুধু একটা বিশ্বাস নিয়ে আসে, একটা স্বপ্ন নিয়ে আসে। আমার মনে হয় তার স্বপ্নটাকে পরিপুষ্ট করা, বাস্তবায়িত করা। গোলাপ ফুল তো ফুটলো, কিন্তু কতদিন তাজা রাখতে পারবো, ঠিকভাবে গাছে থাকবে কিনা, সেই ব্যাপারটা, ওটার আগে যে পরিচর্যাটা। আমি দিদিকে যেমন বলেছি, দিদি আমাদের 3টে স্টেজ, একটা হচ্ছে প্রি প্রোডাকশন, একটা হচ্ছে প্রোডাকশন, আর একটা হচ্ছে পোস্ট প্রোডাকশন। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়াল কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আপনার সঙ্গে আমরা বসেছি, হ্যাঁ, আমরা কিন্তু সেই 21 শতকের নারী নিয়ে কাজ করছি বা আলোচনা করছি। আর 21 শতকের নারী এই বিষয় নিয়ে মনে হয়
সমুদ্র থেকে জল তোলার মতো একটা বিষয় নিয়ে কাজ করছি, অগন্তি গল্প। দিদির পরবর্তী কাজ দিই আজকের দ্রৌপদী নিয়ে শুরু করতে চাইছেন। এবার বিষয়ের তো শেষ নেই এই বিষয়টা। এই যে আমি বললাম না, এভারেস্টেও যাচ্ছেন, আবার এতেও যাচ্ছেন, নাসাতেও যাচ্ছে, ইসরোতে যাচ্ছে, আবার ভ্যানে করে ভুট্টাও বিক্রি করছে, কাঁধে বস্তা নিয়েও যাচ্ছে, লাশ কাটা ঘরে যায়। যেমন আপনি লাশ কাটা ঘরে একটা অদ্ভুত ব্যাপার সেদিন আমি দেখলাম, দুজন মহিলা, এরা কিন্তু 21 শতকের, আমার মনে হলো ছুটে চলে যায় এই বিষয় নিয়ে ছবি করি। একজন ভদ্রমহিলা 3,500 থেকে 4,000 মানে পেয়ারিস লাশ উনি মানে ইয়ে করেন, কি বলবো, পোস্টমর্টেম করেন না, উনি পেয়ারিস লাশগুলো নিয়ে তার সৎকারের ব্যবস্থা করেন। মুসলমানকে মুসলমানের মতো, হিন্দুকে হিন্দুর মতো, তার জন্য সাহায্যও কিছু চান। প্রচুর পেয়ারিস লাশ পড়ে থাকে। তা এই মানুষটা তো কারোর দিকে তাকিয়ে করেনি। আর ইনি তো মহিলা, সাধারণত একটা বাড়ির মহিলা বাবা পেয়ারিস লাশ বডি দেখলেই চমকে যাবে। তাহলে ইনিও 21 শতকের নারী। আবার যিনি, আবার সেদিন আমি দেখলাম মর্গে একজন এরকম কাটছেন, উনিও 21 শতকের নারী। অর্থাৎ 21 শতকের নারী যদি আমরা বলি যে গত 100 বছরে 21 শতকের নারী অনেক দূর এগিয়ে গেছে। আমার পাশে যিনি বসে আছেন, হ্যাঁ, আমি 21 শতকের নারী যদি বলেন, ইনিও কিন্তু একটা বিশাল উজ্জ্বল দৃষ্টান্ত। আর কাজ করতে গেলে ছবির জগতে যদি বলেন, বহু শিল্পীর সঙ্গে কাজ করেছি, সেটা আমার নিজের বিজ্ঞাপনের মতো হয়ে যায়। আমরা আসছি সেই প্রসঙ্গে। আমরা ততক্ষণ মৃণালীর কাছে একটু যাই। মৃণালিনীও অনেক সমাজসেবামূলক কাজ করে এবং তার সঙ্গে সে লেখালেখিটাও কিন্তু বিষয়টাকে মাথায় রাখে যে কিভাবে নারীদের দিকটাকে তুলে ধরা যায় 21 শতকের নারী। মৃণালিনীর মুখ থেকেই শুনি যে ও কি কি কাজ করছে বা কি ধরনের একটা যদি কবিতাও সেই প্রসঙ্গে শোনায় মৃণালিনী। হ্যাঁ, আমি প্রথমেই যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে, প্রথমে আমি দেখব কুমারদাকে। ওই মানুষটা এমনই, আজকে যখন কথা হচ্ছে আমাদেরকে এতটা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন, কিন্তু কুমারদাকে আমি বলছি আপনি চলুন, বলছেন না না আমি একটু পর্দার আড়ালেই থাকবো। কিন্তু এই মানুষটা স্বপ্ন অনেক, এবং আমরাও এইটা দিদির মানে পরিচালনায় দিদি যেটা আমাদের এনেছেন, আজকে দিদিকে দেখে কিছু শিখেছি। এখনো দিদি ধারে পাশে কিছুই শিখিনি, তবু বলো সামান্য কিছু যেন শিখেছি, যেটা দিদি যেটা বলে শিক্ষা দেন যে সবসময় সৎ পথে থাকবি। এবং দিদিকে দেখেছি যে দিদি ইচ্ছা করলে একটা গাড়ি নিতে পারেন না, কিন্তু দিদি নেন না। দিদি আমাদের মতো, সে আমি বকা খেলাম রাস্তার ধারে, আমি খাবো না, তুমি ওটা খেও না, তো ধুলোবালি পড়া, ওটা আমি খাবো না। বলছে না তুই এটাই খা, এটা খেলে তো শরীর ভালো হবে। কারণ ওখানে দিদি বলছে দেখছিস কে খাবার বানাচ্ছে, তোদের আমার মতনই দেখ একটা মেয়ে বানাচ্ছে, তার তো দুটো। এই যে এই শিক্ষাগুলো, এগুলো হয়তো আমি পাইনি, যেটা আমি আজকে 21 শতকের নারী হিসেবে আমার চোখে দিদি আর কুমারদা, ওই যে দুটো মানুষ আমার ভাবতে পারেন। হ্যাঁ, দিদি ভীষণ গভীরে ভাবেন। এবং আজকে এইখানে এসেই আমার দাদার সঙ্গে পরিচয়, যে এত বড় মানে মানুষ একজন, এবং ওনার প্রত্যেকটা কথা যেন এক একটা দর্শন, সত্যি আমার কাছে মনে হচ্ছে। তা যাই হোক, সেটা নিয়ে আমি, তবে এখনো 21 শতকের এমন মেয়েও আছে যারা ইনকাম করে কিন্তু তাদের সংসার চালাচ্ছে, তার বোনকে বিয়ে দিতে হবে, ভাইয়ের পড়াশোনা চালাতে হবে। ঠিক তার উপরে আমি একটা কবিতা এখন নিজে লিখেছি, সেটা বলছি। এরপর দিদির কবিতাও একটা শুনবো। একটা কথাই কানে বাজে, কাজ ছেড়ে দে আমি দেব তোর মাস মাইনে, বলল প্রেমিক কাছে টেনে। সেদিন ভরে বললে মাকে পারছি না আর, পারবো না আর এই শরীর নিয়ে। যে মেয়েটা শরীর বেচে দিনে রাতে, ছাড়লে হবে এসব কাজ। ভাইয়ের পড়া, বোনের বিয়ে, মায়ের অসুখ সামলাবে কে? কেমন করে সকাল গড়িয়ে বিকেল, বিকেল শেষে সন্ধে নামে। ফেরার পথে জ্যোৎস্না রাতে প্রেমিক দাদা পথ আগলে বলে চল না একটু নদীর পাড়ে। মন চায় না সারাটা দিন কাজের শেষে আলতো করে বলল যে সে ফিসফিসিয়ে, কাজ ছেড়ে দে
আমি দেব তোর মাস মাইনে। হাতটি ধরে হ্যাঁচকা টেনে গাছের নিচে বসলো পাশে। জ্যোৎস্না রাতে চাঁদ পাহারা দেয় নগ্ন শরীর, নিথর দেহ গায়ের নিচে পড়ে থাকে। বন্ধ হলো ভাইয়ের পড়া বনের পীরে, বনের বিয়ে কানে শুধু বাজতে থাকে, কাজ ছেড়ে দে আমি দেব তোর মাস মাইনে, আমি দেব তোর মাস মাইনে। সত্যি মন ছুঁয়ে যায় এই ধরনের কবিতাগুলো। নারীর যে পরিস্থিতিটা, বাস্তব অবস্থাটাকেই তুলে ধরেছে মৃণালিনী তার কবিতায়। কারাবাসের অন্তরালে যে চলচ্চিত্রটি হতে চলেছে, সেখানে আমাদের চিত্র পরিচালক রণজয় দাই আছেন এবং রানুদির সেটা ওই পরিকল্পনা দাদা বলছিলেন। আমরা সেই প্রসঙ্গে একটু দিদির কাছে জানতে চাইবো, আবার রণজয় দার কাছেও কিছু কথা শুনবো। খুব সংক্ষেপে যদি একটু বলেন দর্শক বন্ধুদের জন্য। আমাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনার আছে আজকে। হ্যাঁ, কারাবাসের অন্তরালে এই নামটা হঠাৎ আমার মনে আসে। বর্ষসেরা নারী সম্মাননা পুরুষ নিয়ে যিনি আন্দোলন করেন নন্দিনী ভট্টাচার্য, সিসিআর হলে আমাদের বর্ষসেরা নারী সম্মাননা, তাতে আমিও ছিলাম, অপরাজিতাও ছিল। আমি কিন্তু ওইখান থেকেও অপরাজিতার সাথে আমার পরিচয়। তার আগে প্রেস ক্লাবে মমতা শঙ্কর এসেছিলেন, আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমি ছিলাম, অপরাজিতা, এই নন্দিনী ছিল, জয়ন্ত নারায়ণ ছিল। জয়ন্ত নারায়ণ কিন্তু নন্দিনীর কেসটা করেছে। তো ওই তখনই আমাকে হঠাৎ ও কিন্তু এখন অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করে। আমি বললাম তোমার সাথে আমি না একটু কথা বলবো গো। বললাম ঠিক আছে। ও ফোন নাম্বারটা ওই নন্দিনীর থেকে নিয়ে হয়ে গেল। আমি বেরিয়ে আসলাম, ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল তখন, আমি ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে জড়িত আছি, ওই জন্য চলে আসলাম। তারপরে বর্ষসেরা নারী সম্মাননা যখন দেওয়া হচ্ছে, তখন জয়ন্ত দাঁড়িয়ে বলছে যে 12 বছর বিনা বিচারে এই মহিলা আটক ছিলেন 2000 থেকে 2013। 2013-তে জয়ন্ত নারায়ণ ওকে রিলিজ করে নিঃশর্ত মুক্তি, এবং তারপর থেকে ও অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করে। আমি শোনার পরে এই চিন্তা করলাম, হচ্ছে 12টা বছর, 1-2 দিন তো না। আর যেখানে আমি কোনো অপরাধ করিনি, সেই অপরাধে মানে ষড়যন্ত্রে লিপ্ত, স্বামী হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এই অপরাধে তাকে 12 বছর কারাদণ্ড নিল। মানে কারাদণ্ড মানে বিচার হয়নি, সে ভিকটিম না, বিচারটাই হয়নি, বিচারাধীন বলে তাকে রাখা হলো। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার এটা হলো কেন? আমি যেদিনকে ওর সাথে ওর বাড়িতে ওর ফ্ল্যাটে গেলাম, সেদিনকে আমাকে ওই বলেছিল তুমি এসো। তখন এই IPL এর খেলা ছিল, আগের দিন পরের দিন শাহরুখ খান এসছেন। শাহরুখ খান কিন্তু আপনারা এটা জেনে রাখুন, জানেন কিনা জানি না, এই অ্যাসিড আক্রান্তদের অপারেশনের খরচা শাহরুখ খান দেন, আর ওরা এখানে থাকে। সেইলের স্ক্র্যাপস, ওর শ্বশুরের ব্যবসা ছিল, সেইল কোম্পানি থেকে যে স্ক্র্যাপসগুলো বেরোতো সেই স্ক্র্যাপসের কারখানা, মানে ব্যবসা। ওর হাজব্যান্ডও বিশাল বড় লোক, ওরা খুব নিম্ন মধ্যবিত্ত ছিল। আর তোমাদের এটা হলো কেন? মানে অ্যাকচুয়ালি দেখবেন বন্ধুত্ব হয় সমানে সমানে। আমি বললাম যে তোমাদের এই বিয়েটা বলতে জানতে সম্বন্ধ করা বিয়ে, আর শাশুড়ি ভেবেছিল গরিব ঘর থেকে মেয়ে নিয়ে এসছি, দাবিয়ে রাখতে পারবো, যা বলবো তাই শুনবে। ও কমান্ডে চাকরি করতো, ওই হাচের আগে কমান্ড ছিল, ওই কমান্ডে চাকরি করতো, এবং ঝরঝরে ইংরাজি বলে। বললো আমি আইন আর ইংরাজিটাই কারাবাসে 12 বছর ধরে পড়েছি, কাজ আমাকে তো কিছু করতে হবে, এসব পড়েছি। এবং যে সমস্ত ঘটনাগুলো বলছে, সেদিকে কিছুটাও রণজয়কেও বলেছে, রণজয় তাড়াতাড়ি ফোনটা রেখে দিল, বলে দিদি এগুলো শোনা যাচ্ছে না, আগামী মঙ্গলবার আমরা যাবো আবার ওর কাছে, ওর থেকে কিছু জিনিস শুনবো, মানে ওদের কিছু টেকনিক্যাল ব্যাপার আছে সেগুলো করবে। তখনই আমার মাথায় আসলো, আমি বললাম আপনাদের কিছু মনে করো না, তোমার এই ঘটনাটা সেলুলয়েডে দেখানো উচিত। তার কারণ হচ্ছে দেখবেন অডিও ভিজুয়াল একটা জিনিসটা মানুষকে অনেক এফেক্ট করে। আপনি একটা বই পড়লেন, পড়ে একটু কাঁদলেন, ওই অবধি, তারপরে কিন্তু আর কোনো রিয়াকশন হয় না। কিন্তু অডিও ভিজুয়াল যা, সেটা কিন্তু মানুষের উপরে দাগ কাটে। আমি বললাম এইটা হচ্ছে, বলে তুমি করবে? বললাম হ্যাঁ। আইনের গালে একটা থাপ্পড় লাগানো, তার একটা মানুষকে বিনা বিচারে 12 বছর আটক রাখা। আমি যেটা বললাম না যে সিস্টেম, এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, এবং এটার জন্য আমরা 21 শতকের নারী যারা, তারাই আমরা এগিয়ে যাব, মেয়েদেরই এগিয়ে যেতে হবে। কারণ আমি এটা জয়ন্তকে বলেছিলাম, যদি অন ক্যামেরাটা আমি বলছি, আমি জয়ন্তকে বললাম, আচ্ছা জয়ন্ত, নন্দিনী পুরুষদের অধিকার নিয়ে লড়াই করছে, আচ্ছা কেন নন্দিনী কেন করছে, হোয়াই নট ইউ? তখন নন্দিনী ওকে ডিফেন্ড করার জন্য বললো, আনন্দি আইনটাও তো তৈরি করেছে পুরুষরা, তাই এটার বিরুদ্ধে আমরা লড়াই করি। অ্যাকচুয়ালি পুরুষদের জন্য যেমন কোনো আইন নেই,
মেয়েদের জন্য কিন্তু কোনো আইন নেই, শুধু 498 ছাড়া, ওই একটা আইন ছাড়া। এমনি আইনগুলো হচ্ছে মানুষের জন্য। আচ্ছা, মানুষের জন্য আইন, তার সাথে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, প্রযোজ্যটা করবে কে? এই যে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যে দৈন্যতা, যেটা আমাকে অপরাজিতা বললো, ওর প্রথম কেসটা করে আমার কাকা, তখন আমার কাকা বেঁচে ছিলেন। বলো, তোমার কাকাই তো, কেউ সাহস পায়নি, তোমার কাকা সাহস পেয়েছিল আমার কেসটা করতে। যেই আমার কাকা মারা গেলেন, আর কোনো আইনজীবীরা ওই কেসই ধরলো না। ও আচ্ছা, রণজয়দার কাছে আসি। এই এই চলচ্চিত্রটি শুরু এবং শেষ কি পরিকল্পনা আছে? কতদিনের মধ্যে আমরা দর্শকদের কাছে এটাকে নিয়ে আসতে পারবো? রণজয়দাকে এটা একটু জানতে চাইছি। ব্যাপারটা যখন বিষয়টা বলল রানুদি, তখনই আমি রানুদিকে বললাম, রানুদি, এর চেয়ে জীবন্ত কাজ কিছু হতে পারে না। হয়তো আমাদের দেখুন, অনেক ক্রিকেটারের, অনেক ফুটবলারের, অনেক রাজনীতিবিদ, অনেক সেলিব্রিটির বায়োপিক তৈরি হয়েছে। এটা কিন্তু একটা বায়োপিক টাইপ স্টোরি, মানে গল্প হলেও সত্যি না, এটা সত্যি হলেও গল্প। এখানে দিদি যখন এই কথাটা বললেন, এই জেলের কারাবাসের অন্তরালে দেখবেন আপনার কোনো একটা জায়গায় গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠছে, যদি আপনি মিনিমাম অনুভূতি প্রবণ মানুষ হন। আর কি বলবো, আমি ওনার সঙ্গে কথা বললাম, মানে এমন একটা সিস্টেমে আমরা বন্দী আছি। ভারতবর্ষে যে কজন ধরুন এখন সংশোধনাগারে আছে, তাদের মধ্যে 85 থেকে 90% কিন্তু বিচারাধীন বন্দী। এটা খুব কষ্টকর ব্যাপার। বিচারাধীন বন্দী আমাদের দেশে 90%। আর যেদিন আমরা আর একজন অপরাজিতাকে এরকম ভাবে মুক্ত করতে পারবো, সেদিন জানবো আমাদের ছবিটার সার্থকতা। আমি এখানে বলা উচিত না, যেহেতু আমরা ছবির গল্প আমরা সবসময় বাইরে আনি না, তবু দর্শককে জানানো উচিত, একটা 25 ওয়াটের আলো আর একটা 100 থেকে 150 বা 150-200 স্কোয়ার ফিট ঘর ধরলাম, তাতে 45 জন থাকতেন। তাদের শরীর মেপে জায়গা দেওয়া হয় থাকার জন্য। যে মানুষটা কোনো অপরাধ করেনি, যে মানুষটার বিচার চলছে, বিচার প্রক্রিয়া মানে সে কিন্তু বিচারের পদ্ধতির মধ্যে রয়েছে, সে কেন জীবনের 12টা বছর আমরা তাকে ফিরিয়ে দিতে পারবো কি? হয়তো বহুদিন আগে উত্তম কুমার এরকম ছবি বহুদিন আগে এসেছিলেন যে আমার 12টা বছর ফিরিয়ে দাও। তো আমরা ছবি দেখতে ভালোবাসি, উত্তম কুমার থেকে শুরু করে, কিন্তু পারিনি আমরা। হ্যাঁ, আমরা কিন্তু পারিনি, তখনও আইন পারিনি, আজও আইন পারছে না। যেমন সেই দেশের কথা হচ্ছিল যাবজ্জীবন, মানে আজকে হয়ে গেছে সারা জীবন, তাই দিদি? এবার ভাবুন তো, সংশোধনাগারে মানে মানুষকে সংশোধনে পাঠানো হচ্ছে, তারপর যদি সে সংশোধন হয়, তাহলে কেন সেই মানুষটা স্বাভাবিক জীবনে আসছে না? তাহলে তার সংশোধনটা কি তার এই জেলের 4 দেয়ালে কেটে যাবে? যাবজ্জীবন বন্দী হয়, হ্যাঁ সে অপরাধী, হয়তো তার যার পরিবারের সঙ্গে অপরাধ হয়েছে সে সত্যি সে ভিক্টিমাইজড, হয়তো আমি এই জায়গায় অত বড় বড় কথা বলছি হয়তো ক্যামেরার সামনে। তার মানে এটা নয় যে আমরা কোনো মানুষকে এইভাবে আটকে রেখে 12টা বছর তার জীবন থেকে নিয়ে নেব, তার যৌবন, তার গোল্ডেন টাইম। এবং আমি ভদ্রমহিলাকে সত্যিই শ্রদ্ধা করছি যে তার লড়াইকে শ্রদ্ধা করছি, সেই আইনজীবীকে। তখন তো এত মিডিয়ার সামনে ব্যাপারটা আসেনি, হয়তো আজকে মিডিয়ার সামনে এসেছে, কালকে আরো বেশি আসবে, কারণ এরকম বিষয় নিয়ে কলকাতায় খুব কমই কাজ হয়েছে। কিন্তু ভাবুন রানুদের এই প্রচেষ্টা, এবং কুমারদাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ উনি থাকলে তো আমরা এই কাজটা এগোতে পারতাম না। আমরা শুটিং শুরু করছি মে মাসের প্রথমে, আর তার আগে আমি কিছু কাজ করতে গেলে না একটু মানে অনেকে পছন্দ করে, আমি একটু খুঁত করি। আমরা কিন্তু তার আগেই ওনার ইন্টারভিউ সমস্ত কিছু নিয়ে হয়তো ছবির কিছু কাজ শুরু করে দেবো ট্রায়ালে। কেন শুরু করে দেবো? না হলে কিন্তু আমি ওনার জীবনটাকে ধরতে পারবো না। আজকে আপনি আসার সময় হ্যাঁ ভুল করে লাল টিপটাও পরে চলে আসতে পারতেন, সেইতে এসে হয়তো নীল টিপটা পরেছেন। আমি যেদিন এই ছবিতে এই বিষয়টাকে আমি রিলেট করতে পারবো, ছোট ছোট বিষয়গুলোকে, তখনই কিন্তু ছবিটা সেখানেই সাকসেস। একটু আমরা দিদির কণ্ঠে একটি কবিতা শুনে নেব। দিদি কি শোনাবেন? হৃদয়হীনা একটি মেয়ে ছিল,
সীতা, সাবিত্রী, দ্রৌপদীর দেশের মেয়ে। যা খুশি একটা নাম কল্পনা করে নাও। মেয়েটির জন্মের সঙ্গে সঙ্গেই মা মারা গেল। ডাক্তার, নার্স, আত্মীয় পরিজন সবাই চেয়েছিল মাকে বাঁচাতে, অথচ মা বাঁচল না। মেয়েটি বেঁচে গেল। বাবা ঘৃণার সঙ্গে বলল, মাখা কি হার্টলেস। সবার তাচ্ছিল্য পেতে পেতে মেয়েটি বড় হলো। বড় হতে হতে ঘৃণা পেল। ঘৃণা পেতে পেতে ইউক্যালিপটাসের মতো নিষ্প্রিয় হয়ে গেল। এটা ইউক্যালিপটাস যে গাছটা, সেটার কথা বলা হচ্ছে। দাদু, দিদিমা, প্রতিবেশীরা সবাই তাকে বলতো হার্টলেস। কেউ হার্টলেস বললেই ওর হাতটা যেত বুকের বাদিকে, যেখানে পদ্মরাগ বনি, আলাদিনের প্রদীপ, রমজানের চাঁদ রয়েছে। মেয়েটিকে কেউ কোনোদিন ফ্রক পরা পুতুল কিনে দেয়নি, কেউ কোনোদিন চুল বেঁধে দেয়নি, কেউ কোনোদিন পরায়নি কাজল মেয়েটিকে। তবু তার ডাগর চোখ ছিল আকাশ প্রদীপ। যে ছেলেটিকে সে ভালোবেসেছিল, বাবার আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করলো। ছেলেটি বলেছিল হার্টলেস। ছেলেটির অনুরোধে বাবা যাকে বিয়ে করতে বলল, তাকেও প্রত্যাখ্যান করলো। সেও বলল হার্টলেস। কি এক অদ্ভুত অসুখে দিল্লির হাসপাতালে ভর্তি হলো মেয়েটি। ডাক্তার বলল ব্রেন ডেথ। অথচ অদ্ভুতভাবে সচল ছিল তার হার্টটি। আর ঠিক সেই মুহূর্তেই এক হৃদয়বান ব্যক্তি কেবিনে ভর্তি ছিলেন। তার হার্ট ডেথ। দুপক্ষের সম্মতিতে হৃদয়হীনার হার্টটি এক হৃদয়বান মানুষের শরীরে প্রতিস্থাপন করা হলো। অদ্ভুতভাবে হৃদয়বান মানুষটি বেঁচে গেল। মেয়েটিকে দাহ করার সময় তোমরা দেখলো মেয়েটির হৃদয় নেই, হার্টলেস। কি ভালো লেখাটা না? হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর, একদম খুব ভালো লাগলো। তো এবার আমি বাচিক শিল্পী মৃণালিনীর কাছে আসছি। যে অনেক কবি তো নারীদের নিয়ে অনেক রকমের কবিতা লিখেছেন, তুমি যদি অন্য কোনো কবির কবিতা কণ্ঠে তুলে নাও আর কি। আমি যেহেতু একটু সময়ের তো ব্যাপার আছে, আমি কিছুটা শোনাচ্ছি একটুখানি। কবি সুবোধ সরকারের আমি কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD, আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাঁ হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে। আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, এই দেখো ইমেল, আমি পেপার পড়তে চলেছি মা। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। গল্পটা, এই কবিতাটা আমার ভীষণ প্রিয়, কিন্তু যদি কোনোদিন সময় হয় আমি আর একটা পুরো বিষয়বস্তু রয়েছে পুরোটাই। ভীষণ ভীষণ। আমরা এবার আমি আসছি রণজয়দার কাছে। যে রণজয়দার সম্পর্কে বলতে গেলে যতই বলি সবটাই কম পড়ে যাচ্ছে বলতে গিয়ে। তো সময় আমাদের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। তো রণজয়দা প্রচুর কাজ করেছেন, অনেক কাজ করেছেন, এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্নভাবে কিন্তু উনি পুরস্কৃত হয়েছেন, যেটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমরা রণজয়দার মতো পরিচালককে আমরা আজকে এখানে নিয়েও এসেছি। যেমন উনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন, আবার বিভিন্ন দেশের মধ্যেও অনেক কিছু। আমি একটু রণজয়দার মুখ থেকেই সেগুলো দর্শকদের কাছে একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি, যদি একটু বলেন। মানে এগুলো নিজে কিভাবে বলবো সেটা খুব বাজে ব্যাপার হয়ে যায় নিজের পছন্দ। তবু বলুন একটু আজকে। ধরুন ডার্টি মাইন্ড। হ্যাঁ, ডার্টি মাইন্ড বলে এটা আমি ইন্টারন্যাশনাল লেভেলে একটা সিনেমাটোগ্রাফি করেছিলাম একটা ফিল্মের। আচ্ছা। সেখানে আমার একটা শর্ট হয়েছিল 4.5 মিনিট, কোনো এডিট নয়, আনকাট ছবিটা। 4.5 মিনিটের একটা শর্ট নেওয়া কিন্তু খুব টাফ। মানে আমি বলতে যাই, সেখানে প্রথমে শটটা যদি যাচ্ছে, যদি একটা বইয়ের উপর থাকে, সেই ক্যামেরাটা সেখান থেকে মুভমেন্ট করছে, সেখান থেকে ধরুন রানুদি কোনো কথা বলছে, সেখানে গেল, রানুদির থেকে উনি বললেন, ওখান থেকে উনি গেলেন, বিষয়বস্তুতে গেলেন, পুরো ব্যাপারটা কিন্তু ওই 4.5 মিনিটে উইদাউট এডিটেড শট, যে ছবিটা এডিট হয়নি।
এবং এডিট ছাড়া বই বের করা খুব শক্ত। তা ওটা IMDb-তে গেলে আপনি দেখতে পাবেন। এরকম বহু কাজ আছে, সেই জীবন প্রীতি সম্মান ফম্মান, এগুলো আর ঠিক লাগে না। আমি সেখানেই সার্থকতা মনে করব যেখানে এই অপরাজিতা দিদের, গাঙ্গুলির মতো মহিলাদের জন্য একটা নতুন ছবি তৈরি করা, এবং দর্শক যেন সেখানে এক ফোঁটা চোখে জল ফেলে এবং বেরোনোর সময় যেন বলে আমরা বিচার চাই, সেই মানুষগুলোর বিচার চাই। আর যদি দুটো মানুষ আলিপুর জেলের সামনে তার সঙ্গে দেখা করতে যায়, সেখানে আমার ছবির সার্থকতা। অর্থাৎ আমি কি পেয়েছি না পেয়েছি, আমি সত্যি কথা বলতে কি আমি হয়তো একটা অনুরোধও করতাম, মানে হয়তো ঢুকে গেছি আড্ডায় বলে, এটা বলতে পারেন বৈশাখীর আড্ডার আগে, আমি রানুদি বা কেউ যদি আমার 4টে বা 6টা লাইন মানে অনুগ্রহ করে পড়তে দেয়, আমার কিন্তু পড়তে ইচ্ছে করছে। দেখি না পারি কিনা, কেউ যদি আমার একটা কবিতা দেয়, রানুদি যদি দেয় একটা, বা উনি দেয়, আমার হাতে লেখা পড়তে পারবে? আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লেখা পড়তে পারি। আমি তো আমাদের সঞ্চালিকাও কিন্তু ভীষণ ভালো লেখেন, কিন্তু সময়ের অভাবে ওর একটা পাঠিয়েছিল আমার কাছে, ও ভীষণ ভালো লেখে। আমি যাচ্ছি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কবি রানু রায়ের লেখা নারীর কথা। দ্রৌপদীর খোলা চুলে লেগে থাকা অভিশাপ, লিখে দেয় রক্তক্ষয়ী ইতিহাস। অতিথির ভুল থেকে শিক্ষা নেয়নি কেউ, তাই মণিপুরে চলে নারীদের চরম অবমাননার উল্লাস। রাষ্ট্রযন্ত্রের নেতারা আজ ধৃতরাষ্ট্রের সাজে, তাই আজ প্রতিদিন প্রতি মুহূর্তে নারী নির্যাতন। সংবাদের শিরোনাম, তবু আকাশ ছেড়ে আজ মহাকাশে দেখো ধ্রুব তারারা বলে আমাদের ছিল কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, ওনারাও আছে। কি সুন্দর কণ্ঠস্বর, আচ্ছা ওই কবিতা বলা সাজে। আমরা আজকে ধন্য আমাদের স্টুডিওতে রণজয়দার মতন চিত্র পরিচালক, এত গুণী মানুষদের পেয়েছি, দিদির মতন একজন দিদিকে পেয়েছি, রানুদির মতন। সে তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের দিনটা, আজকে পর্বটা কতখানি গুরুত্বপূর্ণ। মৃণালিনীর মতন কবি প্রাবন্ধিককে পেয়েছি। আমাদের অনেক কিছু বলা রইল, অনেক কথা রইল। আমরা আগামী দিনে সেই সব নিয়ে আবারও ওনাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি যে আরেকদিন আমরা ওনাদেরকে এই আপনাদের সামনে উপস্থাপন করব। আমি একটু অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আজকে আমি ধন্য যে ওনাদের আমি পেয়েছি আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি রানু দিদিকে একটি সম্মাননা এবং স্মারক সম্মান দিয়ে আমি নিজে সম্মানিত বোধ করছি। দিদির হাতে এই স্মারক সম্মান এবং শংসাপত্রটি তুলে দিয়ে চ্যানেল ভিশনের পক্ষ থেকে দিদি স্মারক সম্মান। সেই সঙ্গে আমি আবার রণজয়দাকে আর হাতে আমি শংসাপত্র এবং স্মারক সম্মান তুলে দিয়ে নিজেকে ধন্য, নিজেকে সম্মানিত বোধ করছি। আর আমার প্রিয় মৃণালিনী, বন্ধু মৃণালিনী, কবি মৃণালিনীকে আমি আমার সম্মাননা তুলে দিয়ে সত্যি আমি ভীষণভাবে আপ্লুত হচ্ছি স্মারক সম্মান তুলে দিয়ে। আজকের এই পর্বটি এখানেই আমরা শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে একইভাবে থাকুন। আগামী দিনে এরকম নতুন নতুন বিষয় নিয়ে আমরা আসছি। আপনারা সকলে ভালো থাকুন। নতুন বছরে সবাই খুব খুশি থাকুন, আনন্দে থাকুন। দুঃখ কষ্ট যেন কারোর জীবনে না থাকে, স্পর্শ না করতে পারে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।